নীরব যখন নীরবে এসছিল তখন ইন্ডাস্ট্রির পজিশন কি ছিল, নীরবের কোনো রিজেকশন ছিল কি না, ইন্ডাস্ট্রির লোকরা নীরবকে কি প্রথমেই অ্যাকসেপ্ট করেছিল কি করেনি, একটু নীরব জানতে চাই। না, এটার তো আসলে অনেক গল্প, মানে ছোট সবচেয়ে বড় করে দু কথা একটা মানে ইনসিডেন্ট যদি আমরা একটু মানে প্রথমত হচ্ছে যে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই বা ইউনিভার্সিটি পড়ার সময় তখন মডেলিংয়ে আসি, এবং মডেলিংয়ে আস্তে আস্তে তখন যেটা হতো যে ছবি 3টা বা 4টা ছবি প্রিন্ট করে নিচে নাম লিখে এবং ফোন নাম্বার দিয়ে বিভিন্ন এজেন্সিতে ড্রপ করতে হতো। আচ্ছা, সো যখন কোনো ভালো কাজের অফার আসতো, মানে ভালো কাজ মানে তখন হচ্ছে ভালো ব্র্যান্ড, ভালো কোনো মানে একদম মেইন লিডের জন্য ডাকা হতো, তখনকার গল্পগুলো অনেক ইন্টারেস্টিং এবং অনেক খুব এক্সাইটিং থাকতো। এবং তখন দেখা যেত ইউনিভার্সিটির অনেক বড় অনেক সিনিয়র বলতেছে, ইউনিভার্সিটি যদি তখন অনেক সিরিয়াস কোনো সাবজেক্টের মানে ইয়ে থাকতো, মানে ক্লাস থাকতো, তখন ওটাও বাং মারা হয়েছে। হ্যাঁ, এবং একটা গল্প মনে আছে, সেটা হচ্ছে একটা অফিসে গিয়ে তো আমরা এরকম মানে দুটো রো করা, এখন রো করে আমাদের একজন একজন করে ডাকছে যে স্ক্রিন টেস্টের জন্য। আচ্ছা, স্ক্রিন টেস্টের জন্য আমি একদম 7th পারসন, মানে 8 জনের মধ্যে আমি 7 নাম্বার। আচ্ছা, 7 নম্বর। এখন এসে প্রথম একজনকে ডেকে নিয়ে গেল, আপনি আসেন। পরে ভিতরে নিয়ে গিয়ে হয়তো যেটা বলা সেটা বলে, এবং পরবর্তী আমরা জিজ্ঞেস করছি আচ্ছা কি বললো, হ্যাঁ মানে ঘটনা কি বললো, বলছে না কিছু না, মানে এটা হচ্ছে জাস্ট নাম বলতে বললো, একবার ডান দিকে একবার বাম দিকে, একবার এরকম করে কি করি এরকম বললো। এরকম করে দেখা যাচ্ছে একই প্রশ্ন সবাইকেই করছি, বাট ওই এক্সাইটমেন্টের জায়গা থেকে যখন 4 বা 5 নাম্বার হয়ে গেল, তখন ওরা হুট করে অনেকক্ষণ একটা ব্রেক দিল। ব্রেক দেওয়ার পরে টেনশনে পড়ে গেলাম, কি ব্যাপার। অলরেডি আমি কিন্তু টেনশন চিন্তা করছি, বারবার ঘড়ি দেখতেছি যে কখন ক্লাস, কি এটা মিস হবে নাকি হবে না। হুট করে আমাকে একদিন ওই সময় হুট করে বলতেছে যে না ঠিক আছে ভাইয়া তোমরা যাও, এখন আমরা আসলে যাকে সিলেক্ট মানে করার ছিল তাকে করে ফেলেছি, আমরা পেয়ে গেছি আমাদের। তখন আমি রিকোয়েস্ট করলাম যে মানে অ্যাটলিস্ট আমরা ইয়ে করি, আমি স্ক্রিন টেস্টটা দিয়ে যাই, যদি পরবর্তী কোনো কাজের জন্য লাগে তখন মানে এই স্ক্রিন টেস্টটা মানে ইউজ করতে পারবেন বা দেখতে পারবেন বা ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। তখন বলছে না ভাইয়া তোমরা এখন যাও, যখন এর পরবর্তীতে কোনো প্রজেক্টের জন্য যদি ডাকা হয় তখন তুমি আবার এসো। সো তখন মানে এইটা আসলে আমাদের রাখার বা এটা দরকার নেই, কারণ আমাদের যেই স্পেসিফিক রিজনে দরকার হবে তখন আমরা রাখবো। তখন আসলে ওই দিন খুব মন খারাপ হয়েছিল যে এটা এরকম কেন হলো। বাট এটা দুঃখ নয়, বাট আমার মনে হয় সব দুঃখটা মানে সব আমি মানে দুঃখটাকে ভুলে গেছি অমিতাভ রেজার সাথে পরিচয় হওয়ার পর থেকে। যে অমিতাভ ভাইয়ের সাথে আমার কোনো কারণ ছাড়াই আমার কাছে মনে হতো অমিতাভ ভাই আমাকে নিতেন, এবং আমি মনে হয় একমাত্র বাংলাদেশের এখনো মডেল যে অমিতাভ রেজার 9টা বিজ্ঞাপন করেছি। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো মডেল অমিতাভ রেজার 9টা বিজ্ঞাপন করেছেন মানে টানা, এবং কোনো কারণ ছাড়াই আমাকে মনে নিত। আমি আমাকে ফোন করতাম, আমি একবার এমনও ঘটনা আছে যে আমি ফোন করে অমিতাভ ভাইকে বললাম ভাইয়া আমি এবার সেমিস্টার ব্রেক দিলাম, আমি একটু শুটিং এ যাব, আমি শুটিং দেখবো। চাই তুই শুটিং দেখে কি করবি? আমি বলছি না ভাই আমি ডিরেকশন দিব না, বাট আমি একটু শিখতে চাই, দেখতে চাই কাজগুলো কেমন হয়। পরে বললো আচ্ছা ঠিক আছে, তোর বাসা কোথায়? আমি বললাম ভাইয়া আমি ক্যান্টনমেন্টে। বলছে তোর অফিসে আসতে কতক্ষণ লাগবে? আমি বলছি যে 40 থেকে 45 মিনিটস। বলছে ঠিক আছে তুই আয়, আমি অফিসে আছি। পরে অফিসে গেলাম, যেতে যেতে আমি আবার নিচে আমার ফ্রেন্ড ছিল হাসিবের সাথে গল্প করতে করতে লেট করে ফেলছি। অলরেডি দেখি অমিতাভ ভাই বের হয়ে গাড়িতে চলে যাচ্ছে। পরে বলছে তুই না অফিসে আসবি, তোর জন্য ওয়েট করতেছি। পরে আমাকে বললো যে তাহলে কর, এই যে শুটিংটা তুই দেখতে চাইছিলি ওটা দেখে কি করবে, তুই কর। আচ্ছা, ওকে। হ্যাঁ, সো ওইটা মানে খুবই অনেক রিনাউন্ড এবং খুব মানে অনেক বড় একটা প্রজেক্ট ছিল, সেই পেপসোডেন্টের একটা বিজ্ঞাপন, যেটা আমি আর আকরাম খান করেছিলাম। আচ্ছা আচ্ছা। সো এরকম অনেকগুলো কাজ মানে কোনো কারণ ছাড়াই অমিতাভ ভাই আমাকে নিতেন, বাট আমি লাকি যে মানে আমার এই মডেলিং এর জন্য যত কিছু সব অমিতাভ ভাইয়ের জন্য।